যায়, কিন্তু আসল রাজনীতিটা কি? আপনাদের মধ্যে কেউ কি হাদি আছে? আছে একজন হাদি, হ্যাঁ আছে, হাসনাত আব্দুল্লাহ। এই ছাড়া তো আমি আর কাউকে দেখি না এই মুহূর্তে। আর আপনাদের নিয়ে কত কথা বলতাম, কত প্রশংসা করতাম, কত স্বপ্ন দেখছিলাম। আপনারাও এই স্বপ্ন দেখছিলেন, জনগণও আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে, কিন্তু আপনারা গত 15 মাসে ঠিক করতে পারেন নাই বামে যাবেন না ডাইনে যাবেন, কোন ধরনের রাজনীতি করবেন। আপনারা কি সুশীল হইতে চান, নাকি পশ্চিমাদের মতো একটা দেশ বানাইতে চান, নাকি 92% যেখানে মুসলমান তাদের হয়ে কাজ করতে চান? কাদের হয়ে কাজ করতে চান আপনারা আজ পর্যন্ত জানাইতে পারেন নাই। একবার শুনি বিএনপির কাছে 20টা আসন চান, একবার শুনি জামাত ইসলামের কাছে আসন চান। জামাত ইসলাম একবার আপনাদেরকে দাওয়াত করছিল, ওইখানে যাওয়া উচিত ছিল। 8টা দল গেছে, আপনারা যদি যাইতেন সেটা 9টা দল হইতো। আপনারা যান নাই, কারণ আপনারা আসসালামু আলাইকুম রাজকীয় বিদায়, হ্যাঁ একদম রাজকীয় বিদায়। আমার তো মনে হয় না কোনো রাজা এরকম সম্মান পায়া বিদায় নিছে। আমাদের হাদি যেভাবে বিদায় নিল, শহীদ শরীফ ওসমান হাদি, সারা বিশ্বেতে ছড়ায় গেছে তো ভাই। দেখেন বড় বড় চ্যানেলগুলা, আন্তর্জাতিক মানের চ্যানেলগুলা হাদিকে নিয়ে কথা বলতেছে এবং ওইখানে শহীদ শব্দটা উচ্চারণ করতেছে। শহীদ হাদি এই কথাটা লেখা হচ্ছে প্রিন্ট মিডিয়া এবং এই যে চ্যানেলগুলাতে খবরের মধ্যে, নিউজের মধ্যে হাদিকে নিয়ে আসতেছে। কারণ ওরাও তো দেখতে পাইছে ভাই, আয় হায় এইটা কি, এত মানুষ একটা জানাজার মধ্যে, অকল্পনীয় ব্যাপার তো ভাই। কেউ বলে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ, সঠিক কত এটা আপনারাই জানেন। কিন্তু আমরা চোখে, এই জেনারেশন অন্তত নিজের চোখে এরকম দৃশ্য আগে দেখেন নাই। কারণ জানা যায় এরকম দৃশ্য দেখছেন, আমার তো মনে হয় শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও দেখা থাকলে ভাই আমার একটু কমেন্ট কইরা জানায়েন। দেখেন সারা পৃথিবী থেকেই এটা একটা নাড়াচাড়া পড়ছে। কেন নাড়াচাড়াটা পড়লো? এর মধ্যে জাতিসংঘ কেন আবার জড়ায় গেল? জাতিসংঘ কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাইছে, একদম স্বচ্ছ তদন্ত চাই, প্রয়োজনে তারা সাথে থাকবে। জাতিসংঘের যে সচিব উনি বলছে, ওনার নাম আমার মুখস্থ হয় নাই, অনেক কঠিন নাম, এটা আপনারা বুঝা নিয়েন, আপনারা সব খবর রাখেন। জাতিসংঘ কেন এটা তদন্ত কইরা অরিজিনাল রিপোর্ট চায়? তার মানে কি জানেন, এই যে বলা বলি হচ্ছে না, ওইখান থেকে এটা কিল করানো হয়েছে, এটা আসলে সত্য কিনা ওইটা বাইর করতে চায়। আর ওইটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে ভাই। ডক্টর ইউনূস স্যার তো বলছে যে আমি 2 মাস 3 মাস যেইটুক টাইমে আসি, আমার উচ্চ লেভেলে যতখানি আমার ক্ষমতা আমি ততখানি চেষ্টা করব। হ্যাঁ ভাই, আপনারা কনফার্ম থাকেন ওনার চেষ্টা অব্যাহত আছে। এর মধ্যে শোনা যাচ্ছে, দেখেন ভারত থেকে ওই কসাই কামাল সহকারে, ওই কাউয়া কাদের সহকারে নানক টানক যারা আছে এরকম 10-12 জনকে দিয়ে দিতে পারে। গুজবও হইতে পারে এ কথা, কিন্তু এই কথাটা মার্কেটে কিভাবে ছড়াইলো? প্রথম আমি দেখছি বনি আমিন এই কথাটা বলছে, বনি আমিনের কথা থেকে এই কথাটা ছড়াইতে পারে এবং আরও অনেকেই আলাপ করতেছে। এবং ডক্টর ইউনূস স্যার যেভাবে বলছে যে আমার যতটুক চেষ্টা করার আমি ততটুকুই করব এই 2 মাসের মধ্যে, সব মিলাইয়া মনে হয় ভাই এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। যাই হোক, এগুলা হলো ভবিষ্যৎবাণীর কথা। ভবিষ্যৎবাণী করা নাকি হারাম আমাদের হাদিসে আছে, কিন্তু ভবিষ্যৎবাণী তাও করতে হয়। যেমন আমি কিন্তু ভবিষ্যৎবাণীর মতেই একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে, গত 1.5 বছর যাবৎ একটা ইঙ্গিত দিচ্ছিলাম। সেই ইঙ্গিতটা কি? পরিবর্তন আসতে পারে, একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আর এই পরিবর্তনটাকে গজাল দিয়া, একেবারে গজাল মাইরা কনফার্ম করে দিল। এই যে পাহাড় দেখেন না, পাহাড় পর্বত এই পৃথিবীটাকে টিকায় রাখছে। এই পাহাড় পর্বত ওই গজালের মতো একেবারে গাইথা রয়েছে। এই পাহাড় পর্বত না থাকলে ভাই এই পৃথিবী থাকতো না। ঠিক তেমনি এই হাদির যে আদর্শ, হাদির যে আদর্শের মানুষ ছিল, সে যে আদর্শটা রাইখা গেল, ওই আদর্শের দিকেই কিন্তু এখন দেশ যাচ্ছে। হ্যাঁ ভাই, একটা চলতি ভাষায় কথা বলি, হাদিকে ক্যাশ করতে পারে নাই অনেকে, কিন্তু ক্যাশ করছে অন্য একজন। কেমন সেই কথাটা? ক্যাশ কথাটা খারাপ অর্থে নিয়েন না, এগুলো চলতি ভাষায়। হ্যাঁ ভাই, হাদিকে ক্যাশ করতে পারতো বিএনপি, পারতো না?
বিএনপি যদি বুকে নিয়ে নিত, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে হাদির জন্য দাঁড়ায় যেত, হাদির জন্য চিৎকার করত, হাদির চিকিৎসার ব্যাপারে দৌড়াদৌড়ি করত, হাদির সাথে যদি জড়ায় যাইতো, আজকে কিন্তু এই জয়টা বিএনপির থাকতো। কিন্তু হবে না কেন? বিএনপি ওইভাবে আগে আসে নাই কেন? আগে আসতে পারে নাই। এখানে একটা সংঘর্ষ আছে, আদর্শের সংঘর্ষ। কারণ হাদি তো বারবার ওই ভারতের দিকেই হাত তোলে, ভারত মুক্ত একটা বাংলাদেশ চায়, তাই না? কিন্তু ওনাদের আদর্শ কি এমন? এমন আদর্শ হইলে নিশ্চয়ই ওনারা আসতো, আসে নাই। কিন্তু হাদির আদর্শের সাথে মিলে গেল কাদের? জামাতে ইসলামের আদর্শ মিলে গেল। জামাতে ইসলাম কিন্তু একটা ভারত মুক্ত বাংলাদেশ চায়। তার মানে ভারতের সাথে শত্রুতামি না। ডক্টর শফিকুর রহমান স্যার খুব বুদ্ধি খরচ কইরা কথা বলে, উলট পালট কথা বলে না। কিন্তু উনি বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না কেন? কিন্তু সেটা থাকতে হবে একেবারে সমান সমান, হ্যাঁ, ইজ্জতের, সম্মানের, গোলামির না। এই কথাটাই তো বলছে। হাদি কিন্তু এই একই কথা বলতো। হাদির আদর্শটা কিন্তু একটু অন্যরকম ছিল। দেখেন, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে পোড়ানো হইলো, আগুন দেওয়া হইলো, এইটার ব্যাপারে হাদির কি আদর্শ ছিল? হাদি কি বলতো? হাদি বলতো আপনারা প্রথম আলোর এখানে যে কেন ভিড় জমান, প্রয়োজনে ওই প্রথম আলোর এগেনস্টে 10টা প্রথম আলো তৈরি করেন, তাকে ওইভাবে কাউন্টার দেন, মানে আরো 10টা পত্রিকা বাইর করে কাউন্টার দেন, তার ওইখানে যায় কেন আপনারা ভিড় করেন? কি কারণ আপনাদের? দেখছেন তার আদর্শটা একটু অন্যরকম না? এই জন্যই সে কিন্তু এত পপুলার। মানুষ তো আর ভাই সবাই পাগল না। হায় হায়, দেখছেন আপনারা এই যে জানাজার মধ্যে, জানাজা তো ভাই অনেকের হয়, অনেক মানুষ হয়, কিন্তু এভাবে কাঁদতে দেখছেন কাউকে? হাদির ভাই যখন বক্তব্য রাখতেছিল সবাই কাঁদতেছিল। ছাত্র শিবিরে সাদিক কায়েম কাঁদতেছিল, হাসরাত আব্দুল্লাহ কাঁদতেছিল, এনসিবির অনেকেই কাঁদতেছিল। ওইখানে উপস্থিত যারা ছিল সবাই ভাই বুক ফাইটা কান্না আসতেছিল। আর আমরা যারা দেখছি, দেখেন সবাই বলো ওইখানে উপস্থিত কত লক্ষ লোক ছিল। আরে ভাই ওখানে যদি 20 লক্ষ লোক হয়, ধরে নেন 10 লক্ষ, অনেকে 10 লক্ষ বলতে চাচ্ছে, 10 লক্ষ যদি ধরে নেই, তার মানে আরো 10 কোটি মানুষ অনলাইনে তো দেখতেছিল। সেগুলো কাউন্ট করবেন না? যার জন্য সারা বিশ্বে ভাই এটা আলোচনার সাবজেক্ট। এবং পৃথিবীর সবাই এখন একটা জিনিস বুঝতে পারতেছে, পৃথিবীর সবাইকে টানা উচিত না, আমি পশ্চিমাদের দিকে আঙুল তুলতে চাই। ওনারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান হয়ে গেছে। কিছুদিন আগে বলছিল না আমেরিকা যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তারা মার্জিত, ভদ্র, এবং তাদের মধ্যে সবাই ব্যবসায়িক মাইন্ডের, মানে টাকাওয়ালা, ধনী। হ্যাঁ ভাই, ধন লাগে, ধন লাগে, হারামের ধন না, একেবারে নেক পথের ধন। ওনারা অনেক আগে থেকে এই প্রিপারেশনটা নিছে। ওনারা তো জানে মানি ইজ বিগ পাওয়ার, যার জন্য ভাই আরো 20-25 বছর আগে থেকেই ওই রাস্তায় নামছে। নিজেরা ব্যাংক করছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, ওইখানে নিজেদের লোকদের জব দিছে, এবং এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাই অনেককে বিদেশে পাঠাইছে, লেখাপড়া করার জন্য সুযোগ সুবিধা কইরা দিছে, বড় কোথাও চাকরির সুবিধা কইরা দিছে। আবার তার বেতনের কিছুটা অংশ ওই যে তারা নিছে। ওইভাবেই তারা কিন্তু এই দলটা চলে। এই দলের কিন্তু নিজেরাই পয়সা তুইলা নিজেরা চলে, বাইরে থেকে পয়সা নেয় না। ওই যে কোনো একটা বিজনেসম্যান আইসা বলবে হঠাৎ কইরা ভাই আমার একটা টিকিট দেন, আমি আপনার 500 কোটি টাকা দিতেছি, না, কোনো সুযোগ নাই এই দলে। এটা একটা ভাই মিলিটারি, যেমন এই যে আমাদের আর্মি মিলিটারি যেমন, তারা কেমনভাবে চলে, সব নিয়ম শৃঙ্খলা মাইনা চলে। আর্মির মধ্যে যদি একটুখানি ভুল করেন ভাই সঙ্গে সঙ্গে সাজা দেয়। কিন্তু আর্মির মধ্যে ইমান ঠিক রাখতে হবে, নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে। ঠিক তেমনি ভাই একটা ক্যাডার ভিত্তিক দল এই জামাতে ইসলাম এবং এই ছাত্র শিবির, তারা কিন্তু ওইভাবেই তৈরি, জাস্ট লাইক মিলিটারি। হ্যাঁ, মিলিটারির মধ্যে, আর্মির মধ্যে যেমন প্রশিক্ষণ নিতে হয়, ওনাদের মধ্যেও প্রশিক্ষণ নিতে হয়। আর্মিতে প্রশিক্ষণ নয় আর্মসের, ওনাদের মধ্যে প্রশিক্ষণ নয় ইমানের পরীক্ষা দিতে হয়। এখানে ইমানের পরীক্ষা টিকলেই কিন্তু জামাতে ইসলামে আপনি আসতে পারবেন, যোগ দিতে পারবেন। জামাত টোটালটা ভাই ওই মিলিটারির মতো, আর্মির মতো। যাই হোক, জামাতে এত প্রশংসা কেন করতেছি? এই জন্যই করতেছি, জামাত কিন্তু দেখেন ঠিকই এটাকে ক্যাশ কইরা ফেলাইলো। আবার সে একই শব্দ আনতাছি, ক্যাশ। শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা আমরা বইলা থাকি, যার জন্য আমি বলবই। এই যে ক্যাশ করলো কেমনে? দেখেন, জামাত যেভাবে হাদির পাশে দাঁড়াইলো, মৃত হাদির পাশে, জীবিত হাদি না, মৃত হাদি কেন এত শক্তিশালী? এর পিছনের ভাই
সমস্ত অবদান আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের এবং জামাত ইসলামের ছাত্র শিবিরের। এটা আপনারা অঙ্ক মিলায় নিয়েন। ডক্টর ইউনূস স্যার যেভাবে এসব বক্তব্য দিছে, যে ইজ্জতটা দিছে, ওইখান থেকেই কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা এই যে সংসদ ভবনের সামনে দেখতে পাইলাম এবং সারা বিশ্ব দেখলো। ওই পর্যায়ে নিয়ে ছাইরা দিছে। তো একটা কথা মনে রাখবেন, এই যে চিল আছে না, চিল, এই চিলের সাথে কিন্তু কোনো পাখি টক্কর দিতে আসে না, কিন্তু কাক টক্কর দিতে আসে। কাক করে কি জানেন? কাক করে কি জানেন? উড়ন্ত চিলের ঠিক উপরে যায় বৈশা যায়। চিল কিচ্ছু বলে না, ঠোকরায় না, ডানা ঝাপটায় না, চুপ থাকে, শুধু স্লোলি স্লোলি উপরে উঠতে থাকে। এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কাক আর অক্সিজেন পায় না, তখন নিজেই লাফ দিয়ে নাইমা যায়। ঠিক ওই কাজটাই করছে কিন্তু ওনাদেরকে, মানে আমি যাদেরকে আঙুল তুলতেছি, ওই যে আমার পিছনে যে ভারতবাসী, ওনাদেরকে বুঝাই দিছে যে তোরা আমার কাছে কাকের মতো, এমন জায়গায় নিয়ে ছাইরা দুমু ওইখানে অক্সিজেন খুঁজা পাবি না। ওই কাজটাই করছে। হাদিকে মাইরা যে বার্তাটা তারা দিতে চাইছিল, যে ভয়টা তারা ঢুকাই দিতে চাইছিল বাংলাদেশে, এবং এই যে নির্বাচনটাকে বানচাল করার জন্য, নির্বাচনটাকে বানচাল করার জন্য এই ঘটনাটা করছে। কিন্তু নির্বাচন কি বানচাল হবে? না, কেউ রুখতে পারবেন না। ফেব্রুয়ারির 12 তারিখেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবেন না। হায় হায়, এই মুহূর্তে মনে পড়তেছে হাদি কিভাবে ভোট চাইতো, দুয়ারে দুয়ারে ভোট চাইতো। একবার জানেন তার গায়ের মধ্যে ময়লা পানি ফেলে দিছে, হাসি মুখে বলতেছে যে ভাই ময়লা পানি ফেলেন, আবর্জনা ফেলেন, যাই ফেলেন, একটা ভোট দিয়েন, একটা ভোট দিয়েন। আর ওর সাথে কয়জন থাকতো? 10 জন 12 জন। কিন্তু ও কেন ছন্ন ছাড়ার মতো একা একা থাকতো? ওর পাশে কেন আমরা এনসিপিকে পাইলাম না? এনসিপির রাজনীতি নিয়ে একটু কথা বলি, তারপর ভিডিওটা শেষ করে দেবো। এনসিপিকে কেন পাইলাম না? এমন কাউকে কেন দেখলাম না এনসিপির যে হাদির নির্বাচনে যায় 2 দিন খাইতে আইছে গতরে, যে ভাই তোর সাথে আমি আজকে ভোট চাইতে যাবো তোর এলাকায়? কেউ কেন আসলো না? এবং ওরা তো একই সাথে জুলাইয়ের গণ অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে বুলেটের সামনে দাঁড়াইছিল। তারপরে কেন এনসিপির সঙ্গে হাদি থাকলো না? এর পিছনে কারণ কি জানেন? হাদি অন্যরকম মানুষ। হাদি অনেক কিছু মাইনা নিতে পারে না এনসিপির। নিশ্চয়ই দেখেন, এনসিপির মধ্য থেকে 2 জন না 3 জন ক্ষমতায় ছিল। এর মধ্যে নাহিদ ইসলাম কিন্তু ক্লিন বাইর হয়ে আসলো। কিন্তু আসিফ মাহমুদের ব্যাপারে অনেক রকম প্রশ্ন মানুষের মধ্যে প্রথম থেকেই ছিল। ওনার বাবা একটা কি জানি টেন্ডার না কি করতে চাইছিল, লাইসেন্স করতে চাইছিল, ওইটা নিয়ে ওনার পিএস আবার ঘুষ খাইছে, এরকম কথা। এগুলা মানুষের ভিতরে না নেগেটিভ একটা প্রভাব ফেলছে। হ্যাঁ ভাই, নেগেটিভ প্রভাব ফেলছে। দেখেন, এই যে এনসিপির যে মহানায়ক যে নাহিদ ইসলাম, তাকে যখন পরিচয় করায় দেয়, কোথায় পরিচয় করায় দেয়? ওই জায়গায় যেখানে আমরা হাদিকে বিদায় দিলাম, ওই একই জায়গায় মঞ্চ বানায়া কিভাবে নাহিদ ইসলামকে পরিচয় করায় দিছিল? ইমাম, আমাদের ইমাম আসিতেছে, ইমাম হিসাবে পরিচয় করায় দিছে। কিন্তু সেই ইমামের রাজনীতিটা কি এখন আমরা কি সেটা পাই খুঁজা? না, পাই না। একবার ডাইনে যায়, একবার বামে যায়। 5-6 দিন বিএনপিরে গালাগালি করে, বিএনপি সমালোচনা করে, তুমুল ধুনা করে। আবার 5-6 দিন আইসা জামাতে ইসলামকে তুলাধনা করে, এমনকি ওনারা জামাতের বিচারও চায়, এরকম কথাও বলে। আবার কিছুদিন দেখি সরকারের পিছনে লেগে গেছে, সরকারের সমালোচনা করে। মানে চারিদিকেই ঢোল বাজায়। কিন্তু আসল রাজনীতিটা কি? আপনাদের মধ্যে কেউ কি হাদি আছে? আছে একজন হাদি? হ্যাঁ আছে, হাসনাত আব্দুল্লাহ। এই ছাড়া তো আমি আর কাউকে দেখি না এই মুহূর্তে। আর আপনাদের নিয়ে কত কথা বলতাম, কত প্রশংসা করতাম, কত স্বপ্ন দেখছিলাম। আপনারাও এই স্বপ্ন দেখছিলেন, জনগণও আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে। কিন্তু আপনারা গত 15 মাসে ঠিক করতে পারেন নাই, বামে যাবেন না ডাইনে যাবেন, কোন ধরনের রাজনীতি করবেন। আপনারা কি সুশীল হইতে চান, নাকি পশ্চিমাদের মতো একটা দেশ বানাইতে চান, নাকি 92% যেখানে মুসলমান তাদের হয়ে কাজ করতে চান? কাদের হয়ে কাজ করতে চান আপনারা আজ পর্যন্ত জানাইতে পারেন নাই। একবার শুনি বিএনপির কাছে 20টা আসন চান, একবার শুনি জামাত ইসলামের কাছে আসন চান। জামাত ইসলাম একবার আপনাদেরকে দাওয়াত করছিল, ওইখানে যাওয়া উচিত ছিল। 8টা দল গেছে, আপনারা যদি যাইতেন সেটা 9টা দল হইতো। আপনারা যান নাই, কারণ আপনারা সুশীল সমাজের ভোট চান, সুশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চান, পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু পশ্চিমারা তো আর সুশীল দেখতে চায় না এই দেশে। পশ্চিমারাও বুঝা ফেলাইছে
এই সুশীলদের দ্বারাই এই দেশটার এত বড় ক্ষতি হয়ে গেছে। ওরা এখন যাই না গেছে, ওরা এখন হিসাব মিলায় ফেলাইছে, লোহা দিয়া লোহা কাটতে হবে, লোহা ছাড়া লোহা কাটা যায় না। দেখেন একটু আগে বলতেছিলাম না, ভারতের আশেপাশে সব আপন দেশগুলা, ছোট ছোট দেশগুলা আজকে তার পর। এরপরে দেখেন চায়না রয়ে গেছে, চীনও কিন্তু তারপর। আর আমেরিকা চুপচাপ খেলা দেখবে, কারণ আমেরিকা ভাই সেটাই ফলো করে। তারা একটা জিনিসই ফলো করে, দেখতে চায় ওই দেশের মানুষ কি চায়। ওরা যখন এখন বুঝতে পারতেছে, বিশেষ কইরা এই হাদির জানা যায়, শহীদ হাদির জানা যায়, যেটা বুঝতে পারছে, এই থেকে ওরা হিসাব মিলায় ফেলাইব যে এই দেশ কোন দিকে যাইতেছে। হ্যাঁ ভাই, এই দেশ কোন দিকে যাইতেছে ওরা অলরেডি হিসাব মিলায় ফেলাইছে। দেখেন না, হুট করে লন্ডনে চলে গেল ডাক্তার শফিকুর রহমান স্যার, আবার হুট করে চলে আইল। এর মধ্যে যে কত দেশের রাষ্ট্রদূতের সাথে বসছে, এর তো কোনো হিসাবই নাই। হিসাব আপনারা মিলাইতে পারবেন, খুব অল্প দিনের মতো মিলাইতে পারবেন। এর মানে কি এরকম কিছু এই দেশে আর কোনো দল নাই? আছে ভাই, এ দেশে বৃহৎ একটা দল রয়ে গেছে। যে দলটা কেমন জানেন, এই কথাটা বইলা ভিডিওটা শেষ করে দেই। ধরেন আপনি বাগানে ফুল কুড়াইতে গেলেন, বহু রকম ফুল কুড়াইলেন, তারপর আপনি একটা জায়গায় বসলেন, কারণ আপনি এখন মালা গাঁথবেন। কিন্তু দেখলেন আপনার কাছে সুইও নাই, সুতাও নাই। আপনি মালা গাঁথতে পারবেন? পারবেন না। ওনাদের হাতে সুইও নাই, সুতাও নাই। সুই সুতা কোথায়? লন্ডনে। 25 তারিখে আসতেছে। 25 তারিখে তারেক রহমান সাহেব নিজের হাতে এই যে ছড়ানো ছিটানো যে ফুলগুলা সব একসাথ কইরা সত্যি সত্যি যদি একটা মালা গাঁথতে পারে, তাহলে তো ভাই আবার দাঁড়ায় গেল না। এবং দাঁড়ানো উচিত, মুখামুখি হওয়া উচিত, কেউ কাউকে ছাড় দেওয়া উচিত না। দেখেন ভাই, সংসদে যেই যাক না কেন, এইবার কিন্তু খেলা হবে। কেমন খেলা? ধরেন বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু বিরোধী দল কারা? বিশাল বড় বিরোধী দল, 8 দল সহকারে জামাতে ইসলাম। এদিক সেদিক যাইতে পারবে? যাইতে পারবে না। ধরেন জামাতে ইসলাম ক্ষমতায় গেছে, বিএনপি বিশাল দল, বিরাট বড় একটা বিরোধী দল। জামাতে ইসলাম এদিক সেদিক করতে পারবে? পারবে না। দেশের যে প্রচলন আইন আছে, যে আইন দ্বারা আমাদের দেশ এখন চলতেছে, এই আইনের বাইরে যাইতে পারবে জামাতে ইসলাম? নিশ্চয়ই পারবে না। ওনারা যদি এই আইনের বাইরে যাইতে চায়, ওই সংসদের ভিতরে ভাই আইন পাশ করাইতে হবে। যেটার কথা বুঝাইতে চাচ্ছি, এই যে বলে না অনেকে জামাতে ইসলাম আসলে শরিয়া আইন জারি করবে, জামাতে ইসলাম আসলে মেয়েদেরকে কাজ করতে দিবে না, জামাতে ইসলাম আসলে ভাই এই যে যত মাজার আছে এই মাজার ভাঙ্গা ফেলাইবে। না, জামাতে ইসলাম এগুলোর সাথে জড়িত না। জামাতে ইসলাম ওই রাজনীতি করবে না। জামাতে ইসলাম যদি আসে, বাংলাদেশের আইনের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই তো ভাই, কারোই ক্ষমতা নাই। ওনাদের কাছে আমরা কি আশা করি? ওনাদের কাছে কেন বলবো, আমি বিএনপির কাছেও আশা করি আপনারা দুইটা জিনিস কথা দেন, দুইটা ব্যাপারে আপনারা একমত হয়ে যান, তাহলে দেখবেন এই দেশে শান্তি ফেরত আসবে, এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। ওই দুইটা জিনিস কি জানেন? একটা হলো আমরা ভারতের আধিপত্য মাইনা নেব না, আমরা কারো গোলাম না, আমরা কারো কৃতদাস না। আমরা একটা দেশ, দেশ ছোট হইতে পারে কিন্তু একটা দেশ, এইটা মনে রাখতে হবে। আমাদের আলাদা পতাকা আছে, আমাদের আলাদা পরিচয় আছে। আরেকটা কি? দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। আর কোনো কাজ চাই না ভাই। ওই ব্রিজ বানাইবেন, কালভেট বানাইবেন, চাঁদে যাইবেন, স্যাটেলাইট পাঠাইবেন। ওই স্যাটেলাইট কই? ওই যে একটা স্যাটেলাইট পাঠাইছিল হাজার হাজার কোটি টাকা খরচ কইরা, ওইটা আকাশে হারায় গেছে, খুঁজা পাওয়া যাচ্ছে না। ওই স্যাটেলাইটের মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর ছবি আছে, ওই স্যাটেলাইটের মধ্যে বাংলাদেশের পতাকা আছে, ওটার নামও ছিল বোধহয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। এখন ওই আকাশে হারায় গেছে, খুঁজা পাচ্ছি না। এরকম ভাই খুঁজা পাচ্ছি না, হারায় গেছে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে। শুধু এইটা রোধ করতে হবে। তার মানে দুইটা জিনিস চাইলাম, আপনারা ওই দুইটা জিনিস যারা দিতে পারবে তাদেরকেই ভোট দিবেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আর আমরা কারো কৃতদাস না। ভারতের কোনো আধিপত্য এখানে চলবে না। আমাদের 18 কোটি মানুষকে এখানে কাস্ট